শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানবো দর্শক। নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন এবং কুমিল্লা থেকে সুমন কবির, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। শুরুতে যাচ্ছি আমরা সহকর্মী সুজনের কাছে। তিনি আছেন নোয়াখালীতে। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে বন্যার এখনকার পরিস্থিতি কি দেখছেন, আর পানিবন্দীরা কি নিরাপদ আশ্রয়ে আছেন কিনা, বিস্তারিত জানাবেন। নোয়াখালীতে সূর্যের দেখা মিললেও কিন্তু পানি একই লেভেলে রয়েছে, পানি কমার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে শহর ঘুরে যে চিত্র আমি দেখেছি, আসলে যে পানি গতকালকে যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে রয়েছে, পানির গতি কোনো দিকে যাচ্ছে না। তবে আরেকটি তথ্য জানতে পারিছি যে ফেনী থেকে যে পানি প্রবাহিত হচ্ছে সেটি নোয়াখালী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নোয়াখালীতে পানি কমছে না বলে জানা গেছে। তো এদিকে নোয়াখালী বন্যা পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, পর্যন্ত প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে প্রায় 76,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে। তো এই আশ্রয় যে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এই পর্যন্ত প্রায় 76,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং যে আমরা জানতে পেরেছি যে তাদেরকে সহায়তা করা হয়েছে, চাল দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। তো কি পরিমাণ চাল দেওয়া হয়েছে, কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে এবং কি অবস্থায় রয়েছে এখন তারা, বর্তমানে কি তথ্য রয়েছে আপনার কাছে? না, আমাদের এই মুহূর্তে আমাদের আশ্রয় কেন্দ্রে কিন্তু আমাদের বেড়ে গেছে, আমাদের 1,53,000 লোক আমাদের আশ্রয় কেন্দ্রে আছে। আজ পর্যন্ত আমরা 46,000 টাকা বিতরণ করেছি এবং 870 মেট্রিক টন চাল দিয়েছি এবং আরো আমাদের টাকা অলরেডি মন্ত্রণালয় থেকে আমাদের দিবে, সেগুলো আমরা বিতরণ করবো। এবং শুকনো খাবার বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা শুকনো খাবার পেয়েছি সেগুলো আমরা উপজেলায় যেখানে প্রয়োজন সেখানে আমরা পাঠাচ্ছি। এখানে আমরা বসে কোন উপজেলা ইউনোদের সাথে কথা বলে কোন উপজেলায় আসলে সমস্যা হচ্ছে সেভাবে আমরা সমন্বয় করে দিচ্ছি। এবং নোয়াখালীর বিত্তবান মানুষ যারা আছে এবং বাইরের যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে আমরা সকলকে আহ্বান জানিয়েছি এবং তারা অনেকে আসছে। প্রথম দিকে আমাদের যেটা সমস্যা ছিল যে আমাদের পানিতে নৌকা ছিল না, আমাদের উদ্ধার একটু সমস্যা হয়েছে। পরবর্তী আমরা বিভিন্ন জায়গাতে নৌকা পেয়েছি। আর আজকে নোয়াখালীতে গতকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়াতে আমাদের পানি বাড়েনি, পানিটা স্টেবল আছে। আমার মনে হয় যদি বৃষ্টি না হয় আমাদের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে আমরা আশা করছি। পর্যাপ্ত পরিমাণ খাদ্য প্রস্তুত রয়েছে কিনা বানবাসীদের জন্য? হ্যাঁ, আমাদের যে শুকনো খাবার আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এখনো যেটা আমাদের আছে আমরা পাঠিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। আমার মনে হয় চ্যানেলটা যদি আমরা এখন আমার খাদ্য ভাইয়ের চ্যানেল সেটা আমার ভালো আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন জেলা প্রশাসক নোয়াখালী দেওয়ান মাহবুবুর রহমান, তিনি বলেছেন বানবাসী মানুষের পর্যন্ত লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত খাবার প্রস্তুত রয়েছে জেলা প্রশাসনের। একই সাথে তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসন সূত্রে আরেকটি তথ্য পেয়েছি, পর্যাপ্ত মেডিকেল টিম, প্রায় 88টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বানবাসী মানুষের সেবার জন্য। একই সাথে পর্যাপ্ত পরিমাণের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও প্রস্তুত রয়েছে জেলা সিভিল সার্জনের কাছে। তো আমি এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। ভারী বর্ষণ এবং পাহাড়ি জল কমে, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি জল কমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। গত 3 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড়ি জল না থাকায় কিছুটা কমে যাওয়ায় বন্যার পানি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন লোকালয় এবং রাস্তা থেকে কিন্তু সরে যাচ্ছে। তো গত 24 ঘন্টায় হাওড়া নদীর যে পানি যে 4 সেন্টিমিটার কমেছে, ফলে যে পানি হাওড়া নদীর পানি কিন্তু 51 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছু কিছু স্থানে বিভিন্ন সড়ক ধসে যাওয়ায় এবং 2টি বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু এখন কিছু কিছু স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে আব্দুল্লাহপুর এলাকায়। এই এলাকাটি কিন্তু পানিতে অনেকটা থইতে ছিল। এই এলাকার যে আমি যে একটা দৃশ্য দেখাতে চাই, এখানে যে একটা অবস্থায় বেলি সেতু, এই বেলি সেতুটি কিন্তু এই প্রবল পানির তোরে ভেঙে গিয়েছিল, ফলে এখানকার যে আখাউড়া আগরতলার যে সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই বিচ্ছিন্ন থাকার ফলে আখাউড়া স্থল বন্দর এবং যে ইমিগ্রেশন যাত্রী পারাপার কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। তো আমি যে একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে জানিয়েছেন যে হাওড়া নদীর পানি সমতল হ্রাস পায় অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 4 সেন্টিমিটার কমে বিপদসীমা 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে হাওড়া নদীর যে গঙ্গাসাগর পয়েন্ট দিয়ে পানি সমতল রয়েছে 5.54 মিটার, ফলে বন্যার পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। তো
তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমাকে বলেছেন যে তাদের গত 3 দিনের প্রবল পানির কারণে তাদের বাড়ি ঘরে বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সরে গেলে তারা সেখানে গিয়ে উঠবেন। তো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা বলছেন বিভিন্ন স্থান থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। তো বন্যায় বেশি ক্ষতি হয়েছে যে এই আখাউড়া উপজেলায়, যে বিভিন্ন ফসলের জমি, শাকসবজি সহ বিভিন্ন আমনের বীজতলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আরেকটা বিষয় আমি যদি জানিয়ে রাখি যে তবে বন্যার কারণে আড়িয়াল ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর 2টি বাঁধ অত্যন্ত 8টি স্থান ধসে পড়েছিল। এতে করে ওইসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পানি সরে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন বন্ধ থাকার কারণে যে স্থলবন্দরের যে কার্যক্রম এখনো চালু হচ্ছে না। তো স্থলবন্দরের যে কর্মকর্তা তারা রয়েছেন তারা বলছেন যে সড়ক যে অস্থায়ী যে বেলি বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে তাদের এই সমস্যা হচ্ছে স্থলবন্দরের যে রপ্তানি কার্যক্রম। তারা বলছেন এটি মেরামত করা হলে তাদের এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 15 মেট্রিক টন চাউল এবং 5 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ করা হচ্ছে যে বন্যা যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য। ইতিমধ্যে তারা প্রতিনিয়ত মূলত তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও যে জেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে আখাউড়া যে বন্যার পরিস্থিতি ক্রমশই উন্নতি হচ্ছে এবং বাসা বাড়ি থেকে পানি সরে যাচ্ছে। দ্রুত ভেঙে যাওয়া বাঁধ এবং সড়কগুলো মেরামত করলে যান চলাচল এবং স্থলবন্দরের কার্যক্রম রপ্তানি শুরু হবে। তো গত 3 দিন আগে ভারতের উজান থেকে আসা যে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির ফলে কিন্তু গত বুধবার থেকে আখাউড়ায় বন্যার সৃষ্টি হয়েছিল। এতে উপজেলার বঙ্গেরচর, কালিকাপুর, ভাউতলা, আড়িয়ল, খলাপাড়া সহ প্রায় 40টির বেশি কিন্তু পানিতে প্লাবিত হয়। পরদিন বৃহস্পতিবার পর থেকে বন্যার পানি বেড়ে গেলে আরো কিন্তু অবস্থার অবনতি হয়। তবে ডলের পানি বেগ কমায় এবং বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। তো গত 36 ঘন্টায় কিন্তু যে হাওড়া নদীর যে পানি প্রায় 24 সেন্টিমিটার মূলত কমেছে এবং বিভিন্ন যে ফসল জমি রয়েছে, বিভিন্ন সড়ক রয়েছে এবং বিভিন্ন বাসাবাড়ি সব স্থানে কিন্তু পানি ইতিমধ্যে কমে গেছে। তো অসংখ্য ধন্যবাদ মাওলা সুজন আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। বন্যার পানিতে তলিয়ে আছে ফেনী, এ নিয়ে আরো জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ, আপনি নিশ্চয়ই শুনছেন। আমরা আরিফ যেটি দেখেছি যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ফেনী, এখনকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে কি অবস্থায় রয়েছে আসলে। আমি এই মুহূর্তে আছি ফেনীতে। এই ফেনীর অবস্থা যদি একটু বলি যে গতকাল থেকে আজকে কিছুটা পানি কমতে শুরু করেছে, অর্থাৎ শহর কেন্দ্রিক যে পানি উঠেছে মেইন সড়কে সে পানি অনেকটুকু কমেছে। এখন যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো নিম্ন অঞ্চল যেগুলো অর্থাৎ মেইন সড়কের নিচে যে জায়গাগুলো আছে সেগুলোতে পানি থই থই করছে, অর্থাৎ এখনো পানিবন্দী যারা আছে তাদেরকে যে উদ্ধার কার্যক্রম চলছে সেটি এখনো চলমান রয়েছে। এখানে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে যারা নিজ উদ্যোগে কিংবা বিভিন্ন সংগঠন থেকে তারা এসেছেন, রেস্কিউ করছেন। একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি আর র্যাব সহ যেসব বিমান বাহিনী, নৌবাহিনী তারাও তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে রেস্কিউ করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু এখানে যেগুলো বর্ডার যে সাইটগুলো রয়েছে যেমন ফুলগাজী, সোনাগাজী এবং মইফাল, অর্থাৎ বিভিন্ন জায়গা যে জায়গাগুলো আছে যেগুলো নিম্ন অঞ্চল সেগুলো এখনো পানির নিচে আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো বাড়িটি আসলে একবারে পানির নিচে তলিয়ে গিয়েছে, অর্থাৎ এখানে যারা ছিল তারা পাশে যে ভবন আছে সেই ভবনের ছাদে এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা আশ্রয় নিয়েছেন এবং ভবনের ছাদে তারা অবস্থান নিয়েছেন। যেহেতু বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে পুরো শহর জুড়ে, পুরো জেলা জুড়েই, সেক্ষেত্রে রাত হলে অন্ধকারের যে ভয়টা সেটি আসলে অনেক বেশি রয়েছে। আমরা দেখেছি যে এখানে শিশু থেকে বৃদ্ধা যারাই আছে তারাই আসলে বাঁচার আকুতি তারা করছে। তবে গতকালকে এই মেইন সড়কে অনেক বেশি পানি ছিল, তবে সে তুলনায় অনেকটুকু পানি কিন্তু ইতিমধ্যে কমে গেছে। তবে পানি যেহেতু
রয়েছে, সেই স্রোতের কারণে উদ্ধার কাজ চালাতে অনেকটুকু বেগ পেতে হয় যারা এখানে কাজ করছে। একই সঙ্গে আমি যদি একটু বলে রাখি, যেহেতু আজকে কয়েকদিন পানি বন্দী হয়ে আছে পুরো জেলাটি, এবং এই জেলার সঙ্গে নোয়াখালী, লক্ষ্মীপুরও পানি বেড়েই চলছে। তবে সবচেয়ে ভয়াবহ যে পরিস্থিতি সেটি হচ্ছে ফেনী জেলাতে। আর আরেকটি বিষয় হচ্ছে, ফেনীতে এত বেশি পানির পরিমাণ যে শিশু বাচ্চারা যারা রয়েছে এবং কি যারা মহিলারা রয়েছে তাদেরকে উদ্ধার করতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। তাদের খাবারের সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে তাদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে সে সংকট আসলে একেবারেই খুবই তাদের জন্য মানবতার যে জীবন সেটি বলা যায় অনেকটুকু। তবে রেস্কিউ যে টিমগুলো রয়েছে তারা বারবার চেষ্টা করছে যাওয়ার জন্য। এখনও যে নিম্ন অঞ্চল রয়েছে সেই জায়গাগুলোতে এখনও কোনো উদ্ধার অভিযান যাওয়া সম্ভব হয়নি, কারণ পানির স্রোতের কারণে যে নৌকাগুলো যাচ্ছে কিংবা যে বোটগুলো যাচ্ছে সেগুলো ডুবে যাচ্ছে কিংবা উল্টে যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এখানে কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা ওই রেস্কিউ করছেন, এখানকার যারা রয়েছে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে। এখনকার বর্তমানের পরিস্থিতি কি এবং গতকাল রাত পর্যন্ত কেমন ছিল একটু যদি বলেন। গতকাল আপনার পানি অনেক বেশি ছিল, আজকে এই তুলনায় একটু কমছে। বিশেষ করে রিমোট এরিয়া যেগুলা, যেমন আপনার পশুরাম, ফুলগাজী সাইডগুলোতে এখনো অনেকগুলো রেস্কিউ টিম যাইতে পারতেছে না, ওখানে পানির লেভেল এখনো বেশি এবং স্রোত অনেক বেশি। কালকে আমরা লেমুয়া ধরে আপনার সিলোনিয়া নদী দিয়ে রেস্কিউ করতে চাইছি, ওখানে প্রচন্ড পরিমাণে স্রোতের কারণে আমরা কিছু বিঘ্ন হয়েছে আমাদের রেস্কিউতে। তারপর হচ্ছে এখন ফেনী জেলাতে আপনার পানির পরিমাণ একটু কমছে। তারপর মেন রোডে আপনার পানির স্রোত ছিল অনেক বেশি, এখন এটা একটু কমছে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, আপনার সঙ্গে একটু কথা বলি। পানি এখন কেমন, কিভাবে চলছে এখন? পানি এখনো আমাদের ওইদিকে বাড়ির ছালের উপরে পানি, এখনো ঘরের বাসা বাড়ির থেকে ঢুকতে পারতেছে না। আবার আপনার যে ভিতরের দিকে যে জায়গাগুলো আছে, যেমন ধরেন আপনার এই যে ফাজিলপুর, এরপরে আপনার হচ্ছে যে দাগনভূঞা, এরপর আরেকটা জায়গা আপনার সেদিকে এখন মোটামুটি অনেক পরিমাণ পানি আছে। এখনো আপনাদের ফ্যামিলিরা এখন কোথায় আছে, কিভাবে থাকে? আমাদের ফ্যামিলিরা এখন বাসা বাড়ি ছেড়ে দিয়ে এখানে আমাদের এখানে যে মাদ্রাসা আছে ওইখানে আশ্রয় নিছে এলাকাবাসী। আপনার এলাকার কি অবস্থা? আমি গাড়ির লোক, আমি আজকে 3 দিন যাবত এখানে গাড়িতে জ্যামের ভিতরে বসে রয়েছি, গাড়ি কোনো দিকে যাইতেও আছে না আসতেও আছে না। আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে, আসলে যে পানির কারণে যে পরিবহনগুলো রয়েছে সেগুলো মেইন সড়কে আটকা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে তারা কিন্তু বাঁচার জন্য এদিক ওদিক তারা ছুটে চলছে। কোন দিকে যাচ্ছেন আপনারা? লালপুল যাইতেছি, আমার ছেলে আটকা উঠেছে মাদ্রাসার এইদিকে। লালপুল হোসেনিয়া মাদ্রাসা আছে তো ওইখানে, এমনি ওরা ফোন দিছে ছেলে আছে কইছে, এবার ছেলে কিরকম আছে এটা জানি না। আমি বনবিশ মিয়ার বাজা ছিলাম, তখন কালকে ওইখান থেকে আসছি, মই ফেলাইছি আর কি, মেরে লই। পানির জন্য তো যেতে পারছেন না। এখানে আসলে মানুষের যে অবস্থা, যে আবেগঘন যে একটি পরিবেশ, যে কান্নাকাটি মানুষের মধ্যে আছে জীবন বাঁচানোর জন্য, আমরা এমনও শুনেছি যে এখানকার যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাঁচার যে আকুতি সেটি কিন্তু রয়েছে। তারা গতকালকে রাতেও বিভিন্নভাবে যেভাবে পেরেছে, অর্থাৎ যাদের বাসায় মোমবাতি ছিল কিংবা কোনো প্রকার টর্চ লাইট, মোবাইল লাইট, যেহেতু মোবাইলের নেটওয়ার্ক না, যতটুকু ছিল তারা কিন্তু সিগন্যাল দিচ্ছেন বারবার উদ্ধারকর্মীদেরকে, তাদেরকে যেন উদ্ধার করা হয়। কিন্তু তারপরেও যে উদ্ধারকর্মী যারা রয়েছে সেটি মানে কিছু ওইরকম পরিমাণ না থাকায় আসলে তারাও যেতে পারছে না, যেহেতু পানির প্রচুর পরিমাণ স্রোত রয়েছে, সে পানির স্রোতের কারণে তারা যেতে পারছেন। এখানে পানির পর্যাপ্ত সংকট রয়েছে। আমরা একটু কথা বলি আরেকজনের সঙ্গে। ভাই, আপনারা তো উদ্ধার কাজ চালাচ্ছেন, কতটুকু ব্যাক পেতে হচ্ছে এবং এখনো কেন বর্ডার সাইডে যেতে পারছেন না? ভাই, পরিস্থিতি খুবই খারাপ। এখন যে ছাগলান্য ফুলগাজী পশুরাম, এদিকে যে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, পানি খাবার নাই, আর ওইদিকে যাওয়াই যাচ্ছে না। এই যে ফেনীর আশেপাশে যারা আছে ওইখানে খাবার মোটামুটি যাচ্ছে, কিন্তু ভিতরের দিকে পশুরামের দিকে, আপনার ছাগলান্যের ভিতরের দিকে, ওইদিকে কোনো পরিমাণ এত পরিমাণ খাবারের সংকট, মানুষ হাহাকার করতেছে খাবারের জন্য। কিছু কিছু জায়গায় আপনার 400 থেকে 500 মানুষ বসে আছে ভাই, মানে মানুষ মারা যাবে এরকম অবস্থা ভাই। মানুষ খাবারের জন্য মারা যাবে, মানুষ আছে ইয়ার উপরে আছে, আপনার এই যে 2 তলা 3 তলা উপরে বসে আছে কিন্তু খাবার পাচ্ছে না ভাই। আপনারা একটু দেখেন ভাই, একটু দেখেন ভাই।
আমরা কথা বলছিলাম এখানে যারা রয়েছে তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে পানির যে বিশুদ্ধ পানি, খাবার সংকট এবং উদ্ধারের যে বিষয়টি রয়েছে সেটি তো চলমান রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু যদি দেখানোর চেষ্টা করে, 6 তলা, এখানে 6 তলা একটি বিল্ডিং রয়েছে, সে বিল্ডিংয়ের ছাদে মানুষ আশ্রয় নিয়েছে। অর্থাৎ তার নিচে যে জায়গাগুলো আছে সেগুলো সবকিছু হচ্ছে টিনের ঘর, সবকিছু হচ্ছে পানির নিচে চলে গেছে। তবে ছাদের মধ্যে মানুষ কোনোভাবে আশ্রয় নিয়ে বাঁচছে। অর্থাৎ সারা রাত তাদের এই কয়েকটা দিন এইভাবে তাদের কাটাতে হচ্ছে বিদ্যুৎ ছাড়া, মোবাইল সংযোগ ছাড়া। অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে যারা বাইরে আছেন তাদের সঙ্গে যে যোগাযোগের যে বিষয়টি রয়েছে সেটি কোনোভাবেই তারা করতে পারছেন না। এখানে আমরা দেখেছি যে পানি, যারা আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেহেতু মইপাল মেন সড়কের পাশে, সেখানে তারা অবস্থান নিয়েছে, পরিবারের কাছে যাওয়ার জন্য হাহাকার করছে। তবে কোনোভাবেই সেখানে যে তারা যাবেন সেরকম কোনো সুযোগ তারা কিন্তু পাচ্ছেন না, যেহেতু পর্যাপ্ত বোর্ড নেই এবং যে বোর্ডগুলো আছে সেগুলো বর্ডারের সাইড যেগুলো রয়েছে সেগুলোতে তারা যেতে পারছেন না। এবং বেশিরভাগ বোর্ড যারা নিয়ে এসেছেন ঢাকা থেকে সেগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণ হচ্ছে কিছু জায়গায় যেহেতু এখনো বাড়ি ঘর পানির নিচে চলে যাওয়াতে আসলে বোঝা যাচ্ছে না কোথায় বাড়ি ছিল কিংবা কোথায় ঘর ছিল। এবং যেহেতু এখানে এই মেন সড়কের পাশের যে দৃশ্যটি, এর ঠিক উল্টো চিত্র হচ্ছে বর্ডারের পাশে, অর্থাৎ পরশুরাম সহ যে এলাকাগুলো রয়েছে সেগুলো চিত্র একবারেই ভিন্ন। অর্থাৎ সেগুলো প্রায় 3 তলা পর্যন্ত পানি ছুঁই ছুঁই অবস্থা, 3 তলার ছাদে তারা অবস্থান নিয়েছেন। মহিলা পুরুষ যারা রয়েছেন সবাই কিন্তু অবস্থান নিয়েছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অর্থাৎ যেগুলো ছিল সেগুলো সব কিছুতে তারা আশ্রয় নিচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ পায়ে হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে উঁচু স্থানে যাওয়ার যে বিষয়টি রয়েছে তারা কিন্তু সেটিও চালাচ্ছেন একই সঙ্গে, যাতে একটু করে বাঁচা যায়। খাবার, যেহেতু মেন সড়কের পাশেই যে ত্রাণ বিতরণ করা হচ্ছে শহরের ভেতরেই, যেহেতু শহরের বাইরে তাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা ত্রাণ নেওয়ার জন্য অনেকে এসে শহরে অপেক্ষা করছেন যাতে করে একটু বাঁচতে পারেন, একটু ত্রাণ তারা নিতে পারেন, যেহেতু সবকিছু সংকট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই সবার মতো করে পার হওয়ার চেষ্টা করছে এবং তারা যাচ্ছে। আসলে কত দূর যাবে বা কোথায় যাবে এই মুহূর্তে তাদের কাছে আসলে তেমন কোনো ব্যবস্থাই নেই, আসলে কোথায় তাদের শেষ ঠিকানা হবে। অর্থাৎ যেহেতু বাড়িঘর সব কিছুই পানির নিচে, সেক্ষেত্রে একটু বাঁচার যে তাড়া, বাঁচার যে বিষয়টি রয়েছে এবং কি খাবারের যে বিষয়টি রয়েছে, সংকট রয়েছে, সেটি তারা করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো মেন সড়কে যে পানির স্রোত সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। একই সঙ্গে এই পানি পাড়িয়ে তারা এখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা রয়েছেন এবং তারা যাওয়ারও চেষ্টা করছেন। এখানে প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবকরা আসতেছে, তারাও চেষ্টা করছেন যতটুকু সম্ভব ভেতরে গিয়ে মানুষকে একটু সাহায্য করার জন্য, নিরাপদে নিয়ে আসার জন্য। কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে আসছি। পানি কেমন ওদিকে? চিটাগাং তো পানি নাই, আমি আসছি বারোঘাট থেকে, এখান থেকে আমি আটটে আইছি পানি সব মানে ওখান থেকে গাড়ি পাই নাই, তারপরে মুড়িগঞ্জ থেকে দেখবানি, মুড়িগঞ্জ থেকে ফাজিলপুর থেকে সব পানি এদিকে পানি আছে। কথা বলছিলাম যে পানির যে বিষয়টি রয়েছে সেটি আসলে মুড়িগঞ্জ থেকে পুরোটাই পানির নিচে তলিয়ে গিয়েছে এবং পানি যেহেতু মেন সড়ক থেকে, অর্থাৎ ফেনীর যে মেন সড়কটি রয়েছে সে সড়ক থেকে বাম পাশ থেকে ডান পাশে পানিগুলো চলে যাচ্ছে, সে কারণে কিছু পানির চাপ কমেছে। অর্থাৎ প্রচুর পরিমাণ যে গতকাল পর্যন্ত যে পানির উচ্চতা ছিল সেটি অনেকটুকুই কমে এসেছে এবং কমে আসলো যে নিম্ন অঞ্চল বর্ডারে যে দিকগুলো রয়েছে সেগুলোতে কোনোভাবেই পানি কমানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ সেদিকে এখনো রেস্কিউ টিম যেগুলো রয়েছে, অর্থাৎ উদ্ধার অভিযান যে চালানোর কথা রয়েছে, সে উদ্ধার অভিযান আসলে তেমনভাবে পরিচালনা করাও সম্ভব হচ্ছে না। পুরো সড়ক জুড়ে মানুষের হাহাকারের যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এই সড়কে যাতায়াত করছেন, অর্থাৎ ঢাকা চট্টগ্রামের দিকে যারা যাতায়াত করছেন, সড়কটি বন্ধ থাকার কারণে মানুষ পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে মানুষের যে কষ্ট সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বাড়ি ঘর যা ছিল, নিজেদের শেষ সম্বলটুকু, ভিটে মাটি সব কিছুই তাদেরকে ছেড়ে আসতে হয়েছে এবং সব কিছু ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ের যে সন্ধান সেটি তারা খুঁজছেন। আর নিরাপদ আশ্রয় বলতে এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ যেগুলা যেখানে থাকার, অর্থাৎ শেল্টিং যে বিষয়গুলো রয়েছে, যেখানে তারা আশ্রয় নিচ্ছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সেগুলোতে আসলে এখন আর তেমন জায়গাও নেই মানুষকে রাখার মতো, যেহেতু কয়েক লাখ মানুষ পানিবন্দী আছে। আমরা একটু কথা বলি, ভাই ভিতরে কি অবস্থা? ভিতরে বাড়িহাট পর্যন্ত ক্লিয়ার রাস্তা আছে, বাড়িহাট থেকে অবস্থা খারাপ।
পানি তো ভিতরে অনেক বেশি। এই যে পানি এতটুকু মেন সড়কে? হ্যাঁ মেন সড়কে। ভেতরে তাহলে ভিতরে এক সাইড ব্লক, আর এক সাইডে হাঁটতেছে, তাও কর্মীরা হাত ধরে পার করাই দিতেছে। চিটাং থেকে আসতেছে, বাড়িহাট থেকে পুরাটা হাঁটি হাঁটি আসতেছে। মানে আপনারা পার করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই আমি কিছু বলতে চাই, এরকম আমরা একে ফেনীর থেকে হাঁটিয়ে আসতেছি, আমরা তো গার্মেন্টস শ্রমিক, এখন এটা গার্মেন্টসের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে নাকি? আমরা হচ্ছে নতুন এরিয়া প্লাবিত হচ্ছে। নতুন এরিয়া বলতে এখন এদিক থেকে পানি, পশ্চিম ফুলগাজী থেকে পানি কমতেছে, এটা সোনাগাজী এবং ফেনীর পশ্চিম পাশে পানিটা বাড়তেছে। এখন এখানে এমন হতেছে যে দোতলা পর্যন্ত পানি উঠতেছে, অনেক মানুষ আটকা পড়ছে ওখানে, কিন্তু ওখানে রেস্কিউ করার মতো কোনো লোক নেই। আমি ফেনী জেলা প্রশাসকের কাছে গেছি, এদের কাছে গেছি, নৌবাহিনী বিমান বাহিনীর কাছে আর সেনাবাহিনীর কাছে গেছে, ওনারা আমাকে হেল্প করে নাই। বলতেছে এখানে ওদের পর্যাপ্ত পরিমাণ বোর্ড নাই, বোর্ড না থাকলে বোর্ড আছে কিছু গাড়ির উপরে ক্যারেন্ট নাই, এটা নামাইতে পারে না। আমার একটা পরিবার একতলা একটা বিল্ডিং এ 80 থেকে 120 জন মানুষ আটকা পড়ছে। আমি 3 তলা একটা বিল্ডিং এর ভিতরে পুরো বাড়ির মানুষ। আমি উদ্ধার করার জন্য অনেকবার জেলা প্রশাসকের কাছে অনেকবার গেছি, ওনারা আমাকে কোনো রেসপন্স করে নাই। আমি এতবার করে গেছি যে ওনাকে আমি ওনাদের আজকে পর্যন্ত খাওয়ার ছিল শেষ। আমাকে বলছে লাস্ট মেসেজ দিচ্ছে যে খাওয়ার নাই, পানি নেই। পানি এবং এটা ধলিয়া দেয়ানজি বাড়ি মোহাম্মদপুরের ভিতর পড়ছে। এই যে ওখানে শুধু পানি বাড়তেছে, প্রতি ঘন্টায় 2-3 সেন্টিমিটার করে পানি বাড়তেছে। দুঃখের বিষয় হচ্ছে যে পরিমাণ আমাদের এখানে সরকারি কর্মকর্তা আছে, র্যাব, বিজেপি বলেন, নৌবাহিনী বলেন, হ্যাঁ বিমান কর্তা, বিমান বাহিনী, মানে কোনোটাই মানে আমাদের পাশে আজকে 3 দিন পরে মোটামুটি অল্প সংখ্যক মানে 10% সংখ্যক মানে র্যাব, বিজেপি দেখা যায়। মানে যে পরিমাণ আপনি দেখেন মানে চট্টগ্রাম আন্দোলন, চট্টবিরতি সম্বন্ধে যে পরিমাণ মানুষ মারার জন্য আসছে ভাই, মানুষ বাঁচানোর জন্য ভাই সে পরিমাণ কোনো মানুষ নেই ভাই। আমরা কথা বলছিলাম এখানে যে আটকা পড়েছে যে মানুষগুলো, সেগুলো নিয়ে কথা বলছিলেন যে এখনো অনেকে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে যে তৎপরতা সেটি আসলে এখনো হয়নি। আর খাবারের যে সংকটের কথা বলা হয়েছে সেটিও এখনো অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে ভাই বলেন তো, এটা আবার পরিস্থিতি একবারে খারাপ ভাইয়া। ওই লাল ফল এবং কি ছিল নি এই জায়গাতে বেশি লেমুয়া সোনুয়া, এই জায়গাতে বেশি মানুষের খাবার অভাইতেছে না ভাইয়া। বিশেষ করে খাবার আমি এটা লাল ফল তুলেছি, ওষুধের জন্য গেছি, বাচ্চার অবস্থা বেশি খারাপ। মানুষ সিলোনিয়া মাদ্রাসা, সুলতানিয়া, রশিদিয়া, মানে সব জায়গায় মানে মানুষ আশ্রয় দিতে যে যেখানে পাচ্ছে এখানে। মানে বর্তমানে অবস্থা বেশি খারাপ হয়েছে আপনার বগদাদিয়া এবং সোনুয়া, তারপরে লেমুয়া, ওই দিকের মানুষের অবস্থা খুব খারাপ। কারণ ওইদিকে মূলত হচ্ছে যে এখানে যে অবস্থা, যে সিচুয়েশনটা, পানি এখনো কোমর পর্যন্ত আছে, ওইদিকে সম্পূর্ণ ব্লক, রাস্তার ওই পাশটাও সম্পূর্ণ ব্লক। আমি প্রায় 3 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গেছি, কিন্তু আর যাওয়া যাচ্ছে না। আমরা কথা বলছিলাম যে এখানে যে অন্য যে মানুষ রয়েছে তারা আসলে বলছেন যে এখনো যে পানি, খাবারের হাহাকার এবং উদ্ধারের যে তৎপরতা সেটি আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে যেহেতু এখানে বোর্ডের সংখ্যা কম, একটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে বোর্ডগুলো আনা হচ্ছে সেগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই সেগুলো চালানো হচ্ছে গাছের সঙ্গে লেগে, কিংবা যেটি বলছিলাম যে অনেক বাড়ি হচ্ছে পানির নিচে চলে গেছে, সে বাড়ির টিনের সঙ্গে লেগে বোর্ডগুলো আসলে ফেটে যাচ্ছে, সে কারণে অনেক বেশি বোর্ড নামানো সম্ভব হচ্ছে না। আর যে বোর্ডগুলো ব্যক্তি উদ্যোগে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে, সে প্রাতিষ্ঠানিক বোর্ডগুলো তারা চালানোর চেষ্টা করছে। এবং এখানে যেহেতু বোর্ড চালানোর জন্য যে তেলের যে বিষয়টি রয়েছে সেটিও অনেক বেশি এখানে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তারা গতকাল রাতে যতটুকু পেরেছে বোর্ড চালিয়েছে। এবং এখন পর্যন্ত তেমন কোনো উদ্ধারের যে বিষয়টা, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যে খাবার পাঠানো কিংবা বিশুদ্ধ পানি পাঠানোর যে প্রবণতা, সেটি এখনো তেমন করা হচ্ছে না। তবে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোনো মানুষই আসলে উদ্ধারের অভিযানের বাইরে না থাকে। সেজন্য সরকারের পক্ষ থেকে, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সে সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা চালানো হচ্ছে এবং চেষ্টা চালিয়ে তারা চেষ্টা করছেন যাতে করে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আমরা একটু দেখানো। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম ফেনীর সবশেষ পরিস্থিতি, আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমরা। খাগড়াছড়ি থেকে অপু দত্ত যুক্ত হচ্ছেন, ভোলা থেকে ছোটন সাহা যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়িতে, সেখানে আছে অপু দত্ত। অপু, আপনি আমাদেরকে জানাবেন যে এখন খাগড়াছড়ির কি অবস্থা আছে এই মুহূর্তে, আর বন্যার্তরা ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা?
ধন্যবাদ। আসলে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির যদি আজকের কথা বলি, বন্যা পরিস্থিতির আসলে উন্নতি হয়েছে। খাগড়াছড়ির যে প্লাবিত জায়গাগুলো আছে, শান্তিনগর, কালারেবা, মুসলিমপাড়া, মেহেদিবাগ সহ যে বিস্তীর্ণ জায়গা আছে, সেখান থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে এবং এখানের পরিবেশ আসলে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ ছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এখন নিজ ঘরে গিয়ে নতুন করে সংসারের সাজানোর কাজটুকুই আসলে করছেন। এই যে গত 5-7 দিন ধরে যে বিপর্যস্ত অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে নতুন করে শুরু করার চেষ্টা আসলে তারা করছেন। যদি দিঘিনালার মেরুন, কবাকালী সহ আশপাশের এলাকার কথা বলি, সেখানে কিন্তু এখনো প্লাবন রয়েছে। দিঘিনালার বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে সেনাবাহিনী, প্রশাসন, দেশ এবং বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আসলে খাগড়াছড়ি কিন্তু ত্রাণের সামগ্রী মোটামুটি পাচ্ছে বলা যায়। প্রশাসন, পৌরসভা, সেনাবাহিনী কিংবা অন্যান্য সামাজিক সংগঠনগুলো থেকে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু খুবই সমন্বয় আছে বলে আমরা বলতে পারি। তো অন্যদিকে কিন্তু দিঘিনালার অবস্থা যদি বলি, সেখানে ত্রাণ সামগ্রীর উপস্থিতি কিছুটা কম বলা যেতে পারে। সেখানে আসলে প্রশাসন যতটুকু দিচ্ছে আসলে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তবে যেহেতু গতকাল থেকে বৃষ্টি নেই, রোদও কিন্তু উঠেছে এবং চেঙ্গি নদীর পানি কিন্তু অনেকটাই কমে গেছে। সেই জায়গা থেকে বলা যেতে পারে আগামীকাল বা পরশু দিনের মধ্যে পুরোদমে আসলে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আরেকটু তথ্য জানিয়ে রাখি যে সাজেক যেহেতু খাগড়াছড়ি হয়ে যেতে হয়, তো প্লাবিত অঞ্চলে পানি কমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকরাও কিন্তু গতকাল বিকেলেই সাজেক থেকে ফিরেছেন। তো এই ছিল খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা ভোলার সর্বশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ছোটন সাহার সাথে। এখন যে অবস্থা ভোলার উপকূলের, বলা যায় এখন সকালে যে জোয়ারের পানি উঠেছে, সেই পানি কিন্তু এখন নামা শুরু করেছে। বলা যায় যে একেবারে বিপদসীমার নিচেই রয়েছে, তবুও বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যারা উপকূলের মানুষজন রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই পানি কিন্তু আবার বিকেল নাগাদ উঠবে এবং ওঠার পর যে সমস্ত নিচু এলাকা রয়েছে বাঁধের বাইরের, সেগুলো কিন্তু আবারও প্লাবিত হবে, মানুষজনকে আবারও পানিবন্দী অবস্থায় থাকতে হবে এবং এই অবস্থা গত 8 দিন ধরে কিন্তু চলে আসছে এবং বলা যায় যে এখনো উপকূলের যে স্বাভাবিক অবস্থা হয়তো ফিরে আসতে আরো 2-1 দিন লাগতে পারে। তো আমরা উপকূলের বিভিন্ন এলাকায় আজকেও ঘুরিয়েছি এবং আমরা দেখেছি যে এখনো পানিবন্দী মানুষের দুর্ভোগ। তো আমরা একজন পানিবন্দী মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনাদের এখানে কি অসুবিধা হচ্ছে আপনাদের। আমাদের সকাল বিকাল 2 বেলা পানি ওঠে, আমাকে খাদ্য খানার কোনো সুযোগ নাই, আমাদের সরকারের কোনো সাহায্য বলে না, আমাকে ছেলে মেয়ে স্কুল মুক্তবে যাইতে পারে না। পানির জন্য আমরা ঘর থেকে কোথাও বাইরেতে পারি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, যে পানিবন্দী যে সমস্ত মানুষজন রয়েছেন তারা যে বলছিলেন যে এই পানি উঠে থাকার কারণে তাদের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে সেটি চলমান রয়েছে এবং এটি 9 দিন ধরেই চলছে। তো জেলা প্রশাসন থেকে বলা যায় এখনো দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়নি। তবে জেলা প্রশাসন বলছিল যে যেহেতু এখানে যে পানিটি উঠে, বিশেষ করে জোয়ারে উঠে এবং এগুলো বাঁধের বাইরে প্লাবিত হয়, তো সেই হিসাবে যেহেতু স্থায়ী বন্যার সৃষ্টি হয়নি, সেই হিসাবে তারা এখনো ত্রাণ বিতরণ শুরু করেনি। তবে তারা বিষয়টি মনিটরিং করছে এবং মনিটরিং পরেই হয়তো তারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে, এমনটি কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। তো গতকালকে যে মেঘনার পানি ছিল বিপদসীমার 66 সেন্টিমিটার এবং তজুমুদ্দিন পয়েন্টে ছিল যেটি 77 সেন্টিমিটার, অর্থাৎ বলা যায় যে মেঘনার পানি বিপদসীমা কিন্তু প্রতিদিনই অতিক্রম করছে এবং দুর্ভোগও কিন্তু উপকূলে বাড়ছে। তো এ ছিল আমার কাছে ভোলার যে দুর্গত এলাকার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, খাগড়াছড়ি ভোলা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ যুক্ত হচ্ছেন। নিয়াজ, আমরা যেমনটি জেনেছি আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এতে করে দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি হবে আশা করছি। এই বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? যেমনটি বলছিলেন, আসলে লঘুচাপের কারণে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির এক ধরনের কিন্তু অবনতি ঘটেছে গত কয়েকদিন যাবত, এবং আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যেসব জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনার প্রচুর পরিমাণে পানি উঠে কিন্তু আসলে আপনার বন্যা কিন্তু প্লাবিত হয়ে গেছে আপনার বেশ কিছু অঞ্চলে। এর মধ্যে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী। গতকাল কিন্তু আপনার সচিবালয়ে কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তিনি কিন্তু বলেছেন আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী, এবং আমরা গতকালকে কিন্তু যে আপনার পানি ভবনে যে বন্যা ও পূর্বাভাস সংরক্ষণ কেন্দ্র যে রয়েছে সেখান থেকে আমরা তথ্য পেয়েছি যে বন্যা পরিস্থিতি কিন্তু গতকাল থেকে আসলে কিছুটা উন্নতি হয়েছে। আপনার প্রধান যে নদীগুলো রয়েছে বন্যা কবলিত এলাকার সেগুলোর কিন্তু পানি আসলে হ্রাস পেতে রয়েছে। আজকে আমরা সকালে কিন্তু আবহাওয়া দপ্তরে এসেছি, আবহাওয়া দপ্তর কিন্তু একই তথ্য দিয়েছে যে পানিগুলো হ্রাস পেতে শুরু করেছে এবং আসলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং বলেছে যে লঘুচাপের কারণে আসলে আপনার এই বন্যার পানিটা কিন্তু একটু নেমে যেতে সময় লাগছে, তবে আপনার এই বন্যার পানিটা আর বাড়ার সম্ভাবনা নেই। এবং আরো একটি বলেছে যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব কম রয়েছে, এবং আগামী 27 তারিখ থেকে বৃষ্টি আসলে আরো কমবে এমনটাই আসলে তারা তথ্য আমাদেরকে দিয়েছেন। এবং এই আগামী যে আপনার প্রায় 48 থেকে 72 ঘন্টা যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আসলে আপনার তেমন কোনো আসলে আপনার ভারী বৃষ্টিপাত হওয়া বা আপনার বন্যার পানি বেড়ে যাওয়া বা আপনার সাগরের যে আপনার এই লঘুচাপটি আপনার থাকার কারণে কিন্তু আসলে আপনার এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে। তবে সেই লঘুচাপটি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে আপনার তারা কিন্তু আসলে বলছেন যে এই আপনার অবস্থাটা কিন্তু আপনার এই বেশিক্ষণ ধরে চলেছে, এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে লঘুচাপটি কিন্তু আসলে তারা বলতে পারে না কখন আসলে আপনার বন্যার পানিটা বেড়ে যাবে এবং বন্যার পানিটা আসলে কি ধরনের বাড়তে পারে সেই তথ্যটি তাদের কাছে ছিল না বলেই কিন্তু আপনার তারা কিন্তু সতর্ক করতে পারেনি এমনটি কিন্তু তারা বলেছেন, এবং সেই কারণে কিন্তু আসলে মানুষ কিন্তু আশ্রয় নিতে পারেনি। আর সব থেকে বড় একটা জিনিস কিন্তু আমাদেরকে গতকাল কিন্তু আপনার বন্যা পূর্বাভাস সংরক্ষণ কেন্দ্র থেকে এবং সেই সাথে কিন্তু এই যে আবহাওয়া দপ্তর একই কথা কিন্তু বলেছে যে ভারত থেকে আসলে তাদের কিন্তু কোনো ধরনের তথ্য দেওয়া হয় না, যদিও ভারতের সাথে আপনার শুধুমাত্র পানি চুক্তির পানির বিষয়ে আসলে তথ্য আদান প্রদান রয়েছে, তবে আপনার কিন্তু কোনো ধরনের আপনার আর যে কাঠামোগত কোনো আসলে আপনার চুক্তি কিন্তু আসলে তাদের সাথে হয়নি এখনো, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে যে বাঁধ খুলে দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আসলে সে ধরনের কোনো তথ্য কিন্তু আসলে তাদেরকে দেওয়া হয়নি। এটা কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস এবং সেই সাথে কিন্তু বন্যা পূর্বাভাসের সংরক্ষণ অধিদপ্তর যেটি রয়েছে সেটি থেকে কিন্তু আমরা কিন্তু একই কথা জেনেছি, তারা কিন্তু আসলে কোনো ধরনের তথ্য পায়নি বলেই আসলে এই ধরনের কিন্তু আপনার দুর্ঘটনার আসলে সম্মুখীন হতে হয়েছে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ। রিমান্ড শেষে আজ চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপুমণিকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এম এ আজিম। আজিম, তাদের কখন আদালতে তোলা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর নাগাদ সালমান এফ রহমান সহ আনিসুল হক যাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে, এবং আমরা দুপুরের পর তাদেরকে আদালতে আনা হবে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে বিগত দিনে তাদেরকে আদালতে আনার সময় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা আদালত প্রাঙ্গণে দেখেছি সেই চিত্রটি এই মুহূর্তে আমরা দেখছি না। এখানে কিন্তু কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন, তবে আদালত প্রাঙ্গণে অন্যান্য দিনের মতো যে কর্মব্যস্ততা থাকে আইনজীবী সহ যারা আদালতের ভিকটিম যারা আসেন সেই চিত্রটি কিন্তু নেই, কারণ আজকে যেহেতু ছুটির দিন সেক্ষেত্রে সাধারণ মানুষের সংখ্যা খুবই কম। এবং এর আগে সালমান এফ রহমান সহ আনিসুল হক যাদেরকে এখানে আনা হয়েছিল গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছিল সেদিন কিন্তু আমরা দেখেছিলাম যে বিক্ষুব্ধ মানুষের একটি কিন্তু ভিড় আমরা এখানে লক্ষ্য করেছিলাম, এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়েছিলেন, এবং সেই ধরনের বিক্ষুব্ধ লোকজনকেও কিন্তু আমরা আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে দেখছি না, এবং তারাও আসেনি। হয়তোবা যেহেতু দুপুরের পরে তাদেরকে আনার কথা সেক্ষেত্রে হয়তোবা আরো পরে আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। তবে এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি যে এখানে যে ধরনের গাড়িগুলো ছিল বাইরের সেই গাড়িগুলোকে একদমই আদালত চত্বরের বাইরে পার করে দেওয়া হয়েছে, এবং এখানে বেশ পুলিশ সদস্যরা এখানে এসেছেন কয়েকটি দল, এবং তারা এখানে নিরাপত্তাজনিত কাজটি করছেন, এবং
আজকে রিমান্ড শেষে তাদেরকে আবারও রিমান্ড চাওয়া হতে পারে বলেও আমাদেরকে একটি সূত্র থেকে জানানো হয়েছে এবং সেই হিসেবে যদি রিমান্ড চাওয়া হয় সেক্ষেত্রে যদি আবারও রিমান্ড মঞ্জুর করা হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও সেই ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে। কারণ এই মুহূর্ত পর্যন্ত আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে থানাগুলোর যে কার্যক্রম সেগুলো চালানোর জন্য থানাগুলোতে যে অবস্থা তৈরি করা দরকার বা যে অবস্থা দরকার সেই অবস্থাটি এখন পর্যন্ত কিন্তু তারা ফিরিয়ে আনতে পারেনি। অনেকগুলো থানাকেই কিন্তু হামলাকারীরা ভেঙে দিয়েছে বা আগুন দিয়েছে, এমনকি হাজতখানা সহ সকল কার্যক্রম চালানোর জন্য যে পরিবেশটি সেই পরিবেশটি কিন্তু এখন পর্যন্ত সেখানে নেই এবং সেই অবস্থা যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তারপরে কিন্তু যেহেতু পুলিশ রিমান্ড নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা সেখানে নিতে পারবে। এবং এর বাইরে দীপুমণির যে বিষয় সেটিও আমরা জানতে পেরেছি যে তাকেও আজকে আদালতে আনা হতে পারে এবং আদালত চত্বরের কিন্তু এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত এমনই আছে এবং হয়তোবা যদি তাদেরকে আনার আগ মুহূর্তে নিরাপত্তা বৃদ্ধি করা হতে পারে। তো এই ছিল আমার কাছে আদালত চত্বর থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। বাগেরহাটে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা এই বিষয়টি জানাবেন, আর নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? বাগেরহাটে বাজারে কিন্তু সব ধরনের সবজি এবং মাছের সরবরাহ বেড়েছে। আসলে সরবরাহ বৃদ্ধির কারণে সবজির বাজার কিছুটা কমলেও মাছের বাজার কিন্তু কমেনি, বরং মাছের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে বলে আমরা দেখেছি। আমরা সকাল থেকে বাগেরহাটের সব থেকে বড় যে বাজার রয়েছে সেই বাজারে রয়েছি। আমরা দেখেছি এই বাজারে আজকে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা করে, করল্লা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা করে, ঢেঁড়স 50 টাকা করে, পটল 40 টাকা, ঝিঙে 40 টাকা, কুশি 40 টাকা, এভাবেই কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে। অর্থাৎ সবজির দাম কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে কিন্তু সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, তবে মাছের দাম কিন্তু সেই অনুযায়ী কমেনি। আমরা দেখেছি মাছের দাম কয়েকদিনের থেকে বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছ কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। অন্যদিকে 4টা থেকে 5টায় কেজির যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 850, অনেক ক্ষেত্রে 900 টাকা পর্যন্ত। এছাড়া স্থানীয়ভাবে আহরিত যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, ফাঁসা, মৃগেল, গ্রাস কাপ, এইসবেরও কিন্তু মোটামুটি দাম বেড়েছে। 280 থেকে 320 টাকা পর্যন্ত রুই, কাতলা এবং কার্প জাতীয় মাছের কেজি বিক্রি হচ্ছে। তবে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ। তেলাপিয়া আকার ভেদে 140 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। আমরা যদি একটু মশলার দিকে যেতে চাই, মশলার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, আর রসুন 180 থেকে 280 টাকা এবং মরিচ বিক্রি হচ্ছে 380 থেকে 420 টাকা, আদা 300 টাকা। এছাড়া চালের দাম কিন্তু 1 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বুলেট চাল, যেটা মোটা, আর বেশিরভাগ মানুষ যে চালটা খেয়ে থাকে সেই চাল কিন্তু আজকে 46 থেকে 48 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যদি চিকন চালের কথা বলি, চিকন চাল কিন্তু 65 টাকা থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাগেরহাট থেকে আসলে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সোহান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।